সালের অগাস্ট মাসে চালু করছে। তো নির্বাচনের আগে সরকার খুব একটা প্রেসার দেয় নাই, কারণ নির্বাচন সেন্সিটিভ সময়। আর মানুষজন মনে করবে যে সরকার হয়তো টাকা সমস্যা হয়েছে, মানুষজনের কাছে টাকা তুলে তারপরে নির্বাচন করছে। নির্বাচন যেহেতু শেষ, এটা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আসলে লোকজনের দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। উনি মানুষজনের যেন উপকার হয় এই কারণে বিভিন্ন ধরনের প্রকল্প উনি কিন্তু নিচ্ছেন অলরেডি, জনগুরুত্বপূর্ণ প্রকল্প তৈরি। তো এই সর্বজনীন পেনশন একটা খুবই জনগুরুত্বপূর্ণ যে আমরা ধরেন মানুষ হিসেবে দুইটা কথা চিন্তা করি না। একটা হচ্ছে মৃত্যুর কথা চিন্তা করি না, জীবন চালাই দিচ্ছি কিন্তু মৃত্যুর কথা কোন মনে পড়ে। আর একটা বিষয় হচ্ছে আমি যে বয়স হলে কি করব এটার কথা চিন্তা করি না। বাংলাদেশে এখন এই যে জিওগ্রাফিক ডিভিডেন্ড চলতেছে, এটার অর্থ হচ্ছে যে বাংলাদেশে এখন ইয়াং মানুষের সংখ্যা বেশি, কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি। এই কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় 50 থেকে 60%। বয়স্ক মানুষের সংখ্যা হচ্ছে মাত্র 5%, তাদের বয়স 65 পরে। তো বয়স এই এত একটা বিশাল জনগোষ্ঠী বয়স্ক হয়ে যাবে এই 20-25 বছরের মধ্যে। বয়স্ক যদি হয়ে যায় তারা কি আর কাজে লাগতে পারবে? দেশের যদি কাজে না লাগে সে তো তাকে তো খাবার দিতে হবে, চিকিৎসা দিতে হবে, দিবে কে? দিবে কে বলেন? হয় আপনার ছেলে মেয়ে দিবে, অথবা দিবে হচ্ছে সরকার। সরকারের উপর একটা এক্সট্রা বার্ডেন না। এখন মাত্র 5% মানুষ হচ্ছে বয়স্ক। বয়স্ক মানুষকে সেবা দিতেই সরকার অনেক টাকা ব্যয় হচ্ছে। এই 5%-এর জায়গায় আমরা যখন এই 20-25 বছরের পরে যখন 20-30 ভাগ মানুষ বয়স্ক হয়ে যাবে, তাদের জন্য একটা বিশাল চিকিৎসার খরচ আসবে, তারপরে খাওয়া দাওয়ার খরচ আসবে, কিন্তু তারা তো আবার কোনো কাজও করতে পারবে। তো অর্থনীতিতে একটা বিশাল একটা প্রেশার তৈরি হবে। এই কারণে যে আমাদের নিজেদের খরচটা বয়সগুলো যেন আমরা নিজেরা চালাইতে পারি, এই কারণে পেনশন চালু করা। আপনারা যে সচ্ছল ব্যবসায়ী মানুষ আছেন, আপনাদের হয়তো টেনশন হবে না, কিন্তু যারা একদম প্রান্তিক পর্যায়ের মানুষ, তারা ধরেন যে এই একদিন 2 দিন লেবারগিরি করে না করলে তাদের কিন্তু পরের দিন ভাত জোটে না। তাদের কি হবে চিন্তা করে? তারা কিন্তু এখনই বয়স্ক হলে উষ্টা কুটা খায়, বেটা বউয়ের কাছ থেকে উষ্টা কুটা খায়, তাই না? এরকম বলে না যে এত বয়স হয়েছে, এত মানুষ মরে, হাজার হাজার মানুষ মরে, তুই মরিস না বুড়া বেটা। তারপর বউ বলে বুড়ির এত খাওয়ার ইচ্ছা কেন? এগুলো কথা কিন্তু শোনায় অনেক সময় বাড়ি থেকে বের করে দেয়। তখন এই বয়স্ক মানুষের দুর্দশার কোনো শেষ নেই। তো এই কারণে কিন্তু সরকার এই পেনশন সুবিধাটা শুরু করছে। পেনশন সুবিধা কাদের জন্য? 4টা স্কিম আপাতত চালু হয়েছে সরকার। একটা হচ্ছে প্রবাসী স্কিম, যে যারা বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠায়, বাবার ঠিকানায় টাকা পাঠায়, ভাইয়ের ঠিকানায় টাকা পাঠায়, বউয়ের ঠিকানায় টাকা পাঠায়। তো যখন সে জীবনের স্বর্ণ সময়টুকু পার করবে, হয়তো 20 বছর 25 বছরে সে বিদেশ যায়, ফেরত আসে, 20 বছর 25 বছর খেটে তারপর ফেরত আসে। পুরো স্বর্ণ সময় না তার, যৌবনের একদম স্বামী স্ত্রী ছাড়া তার পরিবার ছাড়া তারা কিন্তু এই হারবাটা খাটুনি করে আসে। তারপরে 20 বছর 25 বছর ধরে টাকা পাঠাইলো, কিন্তু যখন দেশে আসে বাপ বলে তুমি তো যে মাসে টাকা পাঠিয়েছো মাসের টাকা মাসেই শেষ। এটা কিন্তু হয়। ভাই বলে ভাইয়ের টাকা নিয়ে নিজের নামে চলে যায়। আর বউ যেটা করে সেটা হচ্ছে টাকাটা সঞ্চয় করে আরেকজনের হাত ধরে বাগে। এরকম কিন্তু তাদের জন্য প্রবাসী স্কিম। আর একটা আছে প্রগতি মানে যারা বেসরকারি চাকরিজীবী। আমরা যারা সরকারি চাকরিজীবী করি তারা কিন্তু পেনশন পায়। বেসরকারি চাকরিজীবী যারা ধরেন এই যে বেসরকারি শিক্ষকরা আছে, এনজিওতে কাজ করে অনেকে, তাদের জন্য তো পেনশনের দরকার রয়েছে। তারপরে আমাদের কোম্পানিতে অনেক লোকজন কাজ করে, তাদের জন্য হচ্ছে প্রগতি স্কিম। আর সুরক্ষা স্কিম হচ্ছে যারা সকর্মে নিয়োজিত, ধরেন যে উদ্যোক্তা, তারপরে যে আপনাদের মতো যারা চালকল মালিকরা আছেন তাদের জন্য এটা হতে পারে। ঠিক আছে। আর একটা আছে সমতা হচ্ছে একদম নিচের পর্যায়ের মানুষজনের জন্য, যে নুনান্তে পান্তা ফ্রাই যারা আছে আর কি, একদম সমাজের নিচে যারা মানুষ, তাদের জন্য সমতা মাত্র 500 টাকা জমা দিতে হয়, সরকার ওই অ্যাকাউন্টে আবার 500 টাকা জমা দিতে হয়।
তারপর আপনাদের অধীনেও নিশ্চয়ই অনেক শ্রমিকেরা কাজ করে, তাদেরকেও কিন্তু আপনারা করাই দিতে পারেন যে তারা টাকা আপনারা জমা দিবেন, তাদের বেতন থেকে কেটেই দিলেন, তখন তাদের একটা কিন্তু ভবিষ্যৎ সুরক্ষিত হয়। তো এটার বেনিফিট কি আসলে? ধরেন যে 18 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত আপনি টাকা জমা দিতে পারবেন, প্রত্যেক মাসে হোক, 3 মাস পর পর হোক, বছরে হোক, টাকা জমা দিতে পারবেন। 60 বছর বয়স হলে সেটা অটোমেটিকলি আপনার পেনশন চালু হয়ে যাবে, কোনো সরকারি দপ্তরে যাইতে হবে না, কোনো কিছু করতেও হবে না। আপনার রেজিস্ট্রেশনের সময় আপনার নাম, এনআইডি নাম্বার, তারপর নমিনির এনআইডি নাম্বার, তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এটা দিতে হয়। যখন 60 বছর পূর্ণ হবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে ওই পেনশনের টাকা কিন্তু ঢোকা শুরু করবে। তবে অনেকের মনে প্রশ্ন আসে যে আসলে এই টাকাটা আসলে কিভাবে ম্যানেজমেন্ট হবে, কিভাবে? ধরেন যে আপনার বয়স 30 বছর, আপনি পেনশনের জন্য আবেদন করলে 40 বছর বয়সে আপনি মারা গেলেন, হায়াত মত আল্লাহর হাতে, তাহলে এই 10 বছরের টাকাটা কি পাবে? 10 বছরে যে টাকাটা জমা করেছেন 8% মুনাফায় আপনার নমিনি সে টাকাটা পাবে। তারপরে ধরেন 30 বছর বয়সে আবেদন করছেন, 60 বছর বয়স পর্যন্ত চালাইলেন, 60 বছরে পেনশন চালু হলো, কিন্তু মাত্র 2 বছর পেনশন খাইলেন, তারপরে মারা গেলেন, 62 বছর বয়সে মারা গেলেন, তাহলে তো লাভ হলো না। 30 বছরের পেনশনের টাকা জমা দিয়ে মাত্র 2 বছর পেনশন খাইলাম, এটা তো লস হয়ে যাবে। তো এই ক্ষেত্রে সরকারের উদ্দেশ্য হচ্ছে যে আপনার নমিনি আপনার বয়স 75 হওয়া পর্যন্ত যত বছর বাকি থাকে সেই টাকাটা আপনার নমিনি পাবে। 62 বছর বয়সে কেউ যদি মারা যায় তাহলে 75 হইতে কত বছর লাগবে? 13 বছর। এই 13 বছরের টাকাটা পাবে নমিনি। আর আপনি যতদিন জীবিত থাকবেন ততদিনই আপনি পেনশন কিন্তু পেতে থাকবেন। 105 বছর পর্যন্ত থাকলে 105 বছরই পেনশন আপনি এখান থেকে ড্র করতে পারবেন। এর হচ্ছে মূল উদ্দেশ্য। আর আমি একটু উদাহরণ দিই যে আসলে সরকার কত টাকা এখানে ভর্তুকি দিবে, যারা যারা করবে তারা কত টাকা, একটু আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই। আবেদন করবেন আপনারা সুরক্ষা, তাহলে আমাদের বয়স কম আছে কার, তাদেরকে তাকে দিয়ে উদাহরণ দিই। এরশাদ মিয়া স্যার, এরশাদ বয়স কত? বয়স কত হয়েছে? 35। 60 বছর হইতে কত বছর লাগবে আপনার? 25 বছর। তার মানে এরশাদ যদি আবেদন করে তাহলে তাকে 60 বছর পর্যন্ত চালাইতে হবে, তার মানে 25 বছর টাকা জমা দিবে। তো আমি সুরক্ষা ধরলাম, সুরক্ষায় 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, এই 4টা স্ল্যাবে টাকা জমা দেওয়া যাবে। তো যেহেতু যে ব্যবসায়ী মানুষ, আমি বললাম যে সর্বোচ্চটাই সে করবো, 5000 টাকা প্রত্যেক মাসে জমা দেবো। তাহলে ক্যালকুলেটর আছে নাকি অবস্থা? একটু বের করেন। হ্যাঁ, 25 গুণন 12 গুণন 5000, 12 গুণন 5000। আরেকটু শুনুন, কত যাবে? কত? 15 লক্ষ। 15 লক্ষ। 15 লক্ষ। আচ্ছা, একদম কাটায় কাটায় 15 লক্ষ। তাহলে এরশাদ 60 বছর বয়স পর্যন্ত সে 15 লক্ষ টাকা সরকারের ঘরে জমা দেবে। জমা দেওয়ার পর্যন্ত সে দিছে কত? 25 বছর টাকা জমা দিছে না? 25 বছর টাকা জমা দিলে সে প্রত্যেক মাসে পেনশন পাবে হচ্ছে 39,774 টাকা প্রতি মাস। 39,774 টাকা। আমি কি বললাম? ন্যূনতম 15 বছর সে পেনশন পাবে, ন্যূনতম। মানে সে যদি মারাও যায় 62-63 বছর বয়সে, হায়াত আল্লাহতে, তত তার নমিনি পাবে 75 বছর বয়স পর্যন্ত। তাহলে 15 বছরই ধরি, তাহলে দেখেন গুণন করেন তো, 39,774 গুণন 15 গুণন 12 কত হয়? 71,59,320। 71,59,320 টাকা পাবে হচ্ছে। 71,59,320 টাকা ন্যূনতম জমা করলো 15 লক্ষ। তাহলে কত গুণ ফেরত পাইতেছেন? 4 গুণ 5 গুণ 5 গুণের কাছাকাছি। আর 100 বছর বাঁচলে তো 100 বছর বাঁচলে তো এটা তো ওটা আলাদা হবে। এই হচ্ছে বিষয় যে এটাতে কোনো
লস নেই। লস নাই, বরং এখানে সরকারের ভর্তুকি ঢুকবে। তো এটা আবার অনেকের মনে প্রশ্ন আছে যে সরকার চেঞ্জ হলে এটা চেঞ্জ হয়ে যাবে কিনা, তারপর সরকার আমাদের টাকা নিয়ে নিবে কিনা, হ্যাঁ এটা প্রশ্ন আছে, চেঞ্জ হবে কিনা। আপনার উত্তর যেহেতু আপনারা সরকারের দপ্তরের সাথে কাজ করেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নাম শুনছেন নাকি? রাজু রাজু বিএনপির আমলে ছিল, আওয়ামী লীগের আমলে না, এরকম হয়েছে নাকি? হ্যাঁ, জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠন হয়েছে জাতীয় সংসদের আইন দ্বারা। জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠন হয়েছে। কর্তৃপক্ষ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় পেনশন কর্তৃপক্ষ, এই দুইটা সরকারি প্রতিষ্ঠান একই ক্যাটাগরি। রাজু ফেরত নির্বাহী চেয়ারম্যান থাকে একজন, হ্যাঁ চেয়ারম্যান থাকে না, পেনশন কর্তৃপক্ষ একজন চেয়ারম্যান কিন্তু অলরেডি নিয়োগ পাইছে। সোনালী ব্যাংক কি আগে ছিল এখন নাই, এরকম কোনো কিছু নাকি? হ্যাঁ, তাহলে আইন দ্বারা প্রতিটি প্রতিষ্ঠান সরকার চেঞ্জের সাথে এটা চেঞ্জ হবে না। আর একটা মিনিট, এখান থেকে টাকা নিবে নাকি সরকারের? আপনারা জানেন যে সরকারের দুইটা ফান্ড, একটা রেভিনিউ ফান্ড আর একটা হচ্ছে উন্নয়ন ফান্ড। রেভিনিউ ফান্ডের টাকা খাই আমরা যারা সরকারি কর্মচারী আছি, তাদের বেতনের টাকা কিন্তু সরকার রেভিনিউ ফান্ড থেকে দেয়, রাজস্ব ফান্ড বলেন, রাজস্ব হয়েছে। আর ডেভেলপমেন্ট ফান্ড আছে আরেকটা সরকারের উন্নয়ন ফান্ড। তো সেখান থেকে হয় যে ব্রিজ, কালভার্ট, তারপর রাস্তাঘাট, বিল্ডিং, এগুলো হয় উন্নয়ন প্রকল্পের টাকা দেয়। তো জাতীয় পেনশন কর্তৃপক্ষের অ্যাকাউন্টে আমরা যে টাকাগুলো জমা দেব পেনশনের, সেটা হচ্ছে পেনশন কর্তৃপক্ষের অ্যাকাউন্টে জমা হবে, এখানে সরকারের ফান্ডে জমা হবে না। টাকাটা নার্চার করবে পেনশন কর্তৃপক্ষ, তো সরকার এখানে সরাসরি হাত দিতে পারবে না। সোনালী ব্যাংকে টাকা সরকার হাত দিতে পারবে না, নিলে সরকার লোন নিতে পারে কিন্তু সরাসরি হাত দিতে পারবে না। তো এটাও একই ধরনের একটা প্রতিষ্ঠান, এবং আপনাদের যারা পেনশন আবেদন করবে তাদের টাকা পেনশন কর্তৃপক্ষের অ্যাকাউন্টে থাকবে এবং সুরক্ষিত থাকবে। এই হচ্ছে উত্তর। যদি আপনাদেরকে অনেকে জিজ্ঞেস করবে, অনেকে বলবেও যে এটা তো সরকার বিপদে পড়ছে বলে ইয়ে করতেছে, বিষয়টা আছে। দেশে তো অর্থ পাচার করার পরে এখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, এখন এটা শূন্যতা ওরকম কোনো কিছু না, এটা একদম পুরোপুরি করা হয়েছে যাতে করে গরিব মানুষজন এবং আমরা যারা বয়স্ক হব তারা যেন সুরক্ষিত থাকে। ঠিক আছে, আপনারা মাঠে ঘাটে থাকেন করে অনেকে দেখেন বয়স্ক ভাতা চালু হওয়ার পরে এই ধরেন বিধবা মহিলা, বয়স্ক মহিলা শুধুমাত্র এই বয়স্ক ভাতা আসে, বয়স্ক ভাতা পায়, বয়স্ক ভাতা পায় এই কারণে কিন্তু দিমাগ নিয়ে থাকে, সম্মান নিয়ে থাকে। সে বউ ঝামটা মারলে সে উল্টা ঝামটা মারে যে মুই মোর বয়স্ক ভাতার টাকা দিয়ে খাওয়া। আমি তো বাস্তব কথাই বলতেছি। এই বয়স্ক মানুষটা, যে বুড়া মানুষটা, সে দোকানে গিয়া এক কাপ চা খায় কিন্তু সে বয়স্ক ভাতার টাকা দিয়ে চাটা খায়, বুঝছেন? এটা সমাজের বোঝা নয়।